সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খাগড়াছড়িতে ১৪০ ধারা বহাল, অবরোধ শিথিল থাকলেও যান চলাচল কম। নির্বাচনের আগে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ইউপিডিএফ-এর, বলছে সেনাবাহিনী। নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনা। রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ অধিবেশন আজ। দেশের মানুষ এখন নির্বাচনমুখী, বললেন সালাউদ্দিন আহমেদ। যারা ভোট বাধাগ্রস্ত চায়, জনগণ তাদের চিহ্নিত করবে। মহাষ্টমীতে রামকৃষ্ণ মিশনগুলোয় কুমারী পূজার আয়োজন, মণ্ডপে মণ্ডপে নারী ভক্তকুলের ঢল, দেবীর আরাধনা। এবার শুনবেন বিস্তারিত। খাগড়াছড়ির এই মুহূর্তের পরিস্থিতি বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি সড়কে 3 চাকার পরিবহন এবং মোটরসাইকেল চলাচল একটু একটু বাড়তে দেখছি। আর এই ছাড়া যদি বলি তাহলে খাগড়াছড়িতে সকল প্রকার যানবাহন চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি চেকপোস্ট আমরা দেখতে পাচ্ছি যে মানুষের চলাচল সীমিত করার জন্য সেখানে নিরাপত্তার পাশাপাশি তল্লাশি কার্যক্রম চলছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে যে আমার এই যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এই পেছনে একটি চেকপোস্টে মোটরসাইকেল এবং সিএনজিতে আসা লোকজন যাত্রীদেরকে তারা চেকিং করছে, জিজ্ঞাসাবাদ করছে। অর্থাৎ নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি বা যেই সতর্ক অবস্থা দরকার সেটি কিন্তু রেখেছে। তারপরেও যে জনমনে স্বস্তি ফেরার কথা সেটা এখন পর্যন্ত ফিরছে না এবং মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার কথা সেটা এখন পর্যন্ত আসছে না। অনেকটা থমথমে, অনেকটা পর্যন্ত বন্ধ রয়েছে, প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি যে খাগড়াছড়ি জেলার যে হোটেল মোটেল গুলো আছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। মানুষের স্বাভাবিক যে যাত্রা সেটিও অনেকটা ধীর গতিতে বাড়ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এছাড়া যদি বলি তাহলে নির্ধারিত সময়ে পুলিশ পাহারা দিয়ে বা সেনাবাহিনী পাহারা দিয়ে যাত্রীবাহী পণ্যবাহী গাড়িগুলো পারাপার করছে। তবে জনমনে একটি ভোগান্তিও আমরা দেখতে পাচ্ছি। এই ভোগান্তি লাঘবের জন্য আইন শৃঙ্খলা বাহিনী থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে যাতে পরিস্থিতি উত্তরণ করে মানুষের যে দুর্ভোগ আছে সেটি যাতে কমাতে পারে এবং পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় সেটি তারা এখন চেষ্টা করছেন। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে উভয় সম্প্রদায়ের লোকজনকে এগিয়ে আসার জন্য আহ্বান করছেন। নিউ ইয়র্ক সফরের ৮ম দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে। বৈঠকের আলোচনায় উঠে আসে বাংলাদেশের আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে। প্রধান উপদেষ্টা ভোট বানচালে দেশি বিদেশি পরিকল্পিত সংঘবদ্ধ চক্রান্ত কাজ করছে বলে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেছেন। এ সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও নির্বাচনে পূর্ণ সহযোগিতার কথা জানান। মিটিংটা তো আর এত কিছু থাকে না, উনিও তার ফুল সাপোর্ট এবং সলিডারিটি জানিয়েছে এ বিষয়ে। কিন্তু স্পেসিফিক তো অনেক পরে আলোচনা হয় বা একটু পরে আলোচনা হয়, এটা আরো ওনার থেকে মানে জুনিয়র লেভেলে আলোচনাগুলো হয় কি কি বা এটা হয়তো বা রেসিডেন্ট কোঅর্ডিনেটর যিনি আছেন তারা এটা দেখবেন। আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজনের জন্য মহাসচিবকে কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। পরে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া আলাদা বৈঠকে ফেব্রুয়ারির নির্বাচনের আগে আন্তর্জাতিক মানবাধিকার রক্ষকদের বাংলাদেশে আরও বেশি পরিদর্শনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় মানবাধিকার রক্ষাকারী সংগঠনগুলোর প্রতি অর্থ পাচার বিরোধী ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের থেকে বিলিয়ন ডলার যারা চুরি করে নিয়ে গেছে তারা বিদেশে তো পালিয়ে গেছে এবং তারা দেখা যাচ্ছে যে বিদেশ থেকে এক ধরনের অর্কেস্ট্রেটেড মুভ নিচ্ছে যে বাংলাদেশের ইলেকশনকে বাংলাদেশে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায়। বাংলাদেশ নিয়ে তারা হাজার হাজার ডিসইনফরমেশন, ফেক নিউজের ক্যাম্পেইন করছে। বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতি মূল্যায়নে স্বাধীন পর্যালোচনায় সহায়তা দেবে জাতিসংঘ। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাওয়াব ফাতেমা। এছাড়া সাবেক স্ন্যাপচ্যাট সিএসও ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ইমরান খান প্রফেসর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।
8 বছর ধরে চলা রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ নিরাপত্তা এবং আঞ্চলিক বেশ কিছু ঝুঁকিতে রয়েছে। যে সংকটের সমাধান খোঁজার লক্ষ্য নিয়ে বেশ কিছু কাজ করেছে বাংলাদেশ, তবুও তার সমাধান মেলেনি। এবার জাতিসংঘের সহযোগিতায় অংশীজন দেশগুলোকে সাথে নিয়ে বাংলাদেশ আয়োজন করেছে রোহিঙ্গা কনফারেন্সের, যার মাধ্যমে আশু সমাধান খোঁজাই মূল লক্ষ্য। 2017 থেকে 2025 8 বছর পার হলেও রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হয়নি। দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক উদ্যোগ তো বটেই, কাজে আসেনি জাতিসংঘের কোনো প্রচেষ্টাও। সব মিলিয়ে 15 লাখের বেশি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিবও। গেল বছর রোজায় আগামী ঈদের আগে রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে পারবেন এমন আশার কথাও শুনিয়েছিলেন সরকার প্রধান। যদিও বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী আরাকান আর্মির হাতে। এ অবস্থায় ডক্টর ইউনূসের প্রস্তাবে সাড়া দিয়ে রাতে রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে জাতিসংঘে। সেটা হলো যে একটা নন স্টেট অ্যাক্টর কিন্তু আমাদের বর্ডার পুরোটা কন্ট্রোল করতেছে এখন, এবং তারা রাখাইন স্টেটের প্রায় সমস্ত দক্ষিণের কিছু অংশ বাদ দিলে এবং সিতওয়ে বাদ দিলে, শহরটা বাদ দিলে পুরোটাই তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। কাজে এই যে অত্যন্ত জটিল একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কি করে আমরা একটা রোডম্যাপ খুঁজে পেতে পারি যে তাদেরকে দেশে ফেরত পাঠানোর, কালকে পাঠানো যাবে এটা আমরা বলছি না, কিন্তু রোডম্যাপ তো একটা আমাদের লাগবে। সেই দিকে আমরা লক্ষ্য করে অগ্রসর হওয়ার চেষ্টা করব। এই বৈঠক থেকে সংকট সমাধান হয়ে যাবে তা ভাবার সুযোগ নেই বলে জানালেন উপদেষ্টা তৌহিদ হোসেন। একটা জিনিস আমাদের আশা করা কিন্তু উচিত হবে না যে আমরা যা চাই শুধুই তাই ওখান থেকে বেরিয়ে আসবে, কারণ এটা একটা ইউএন প্রোগ্রাম। কিন্তু আমরা অবশ্যই আমাদের অবস্থানটা ধরবো, কিন্তু এবং সেটা চাইবো যে যেন রিফ্লেক্টেড হয় তাদের সবকিছুতে, কিন্তু 100% সেটাই হবে এটা কিন্তু আমাদের প্রত্যাশা করা উচিত হবে না, কারণ বিভিন্ন মতামত আছে লোকজনের। সুদান, ইউক্রেন ও গাজা পরিস্থিতি তুলে ধরে সরকার বলছে এ অবস্থায় রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় রাখা জরুরি। একটা টেন্ডেন্সি থাকে যে আগের বলে আচ্ছা এখন যেটা আছে সেটা নিয়ে সবাই ব্যস্ত, আপনারাও মিডিয়াও কিন্তু যেটা কারেন্ট ক্রাইসিস সৃষ্টি হয়েছে সেটা নিয়ে বেশি ব্যস্ত হয়। তো সবসময় আমাদের উদ্দেশ্য হচ্ছে যে রোহিঙ্গা সমস্যাটা যেন কেউ ভুলে যেতে না পারে আন্তর্জাতিক সম্প্রদায়। এটা যেখানে যেখানে সম্ভব সবখানেই কিন্তু আমরা সেটাকে উল্লেখ করার চেষ্টা করি। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান না হলে কেবল বাংলাদেশ মিয়ানমার নয়, পুরো অঞ্চলে যে অস্থিরতা বাড়তে পারে সেই বার্তাও দেবে বাংলাদেশ। একদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, আরেকদিকে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ভরণ পোষণে বৈশ্বিক কর্মসূচি জয়েন্ট রেসপন্স প্ল্যানে আন্তর্জাতিক বরাদ্দ ক্রমশ কমতে থাকা। এরকম বাস্তবতায় এই সংকট নিয়ে আরেকবার বিশ্ববাসীর সামনে কথা বলবেন অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রত্যাশা থাকবে এই সংকটের টেকসই সমাধানে যেমন আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসবে, একই সাথে তাদের জীবন মান উন্নয়ন এবং নিরাপদ প্রত্যাবাসনও নিশ্চিত করার অন্তত একটা পথনকশা খুঁজে পাওয়া যাবে। এই মুহূর্তে কুমারী দেবীর আরাধনা চলছে এবং এখানে ভক্তরাও আছেন। সেই 12:30 থেকে বিভিন্ন বয়সের নারীরা এখানে উপস্থিত হয়েছেন কুমারী পূজা করার জন্য। এখানে যারা হিন্দু ধর্মাবলম্বীরা আছেন তারা বিশ্বাস করেন স্রষ্টার যে শক্তি সেটি নারী শক্তিতে এবং দেবী দুর্গা সেই শক্তির প্রতীক, এবং তিনি সেই নারী শক্তিতে অধিষ্ঠিত হয়ে অসুর বিনাশ করে ধরণীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন, এবং সেই শান্তি কামনাই কিন্তু বিভিন্ন মণ্ডপে, দেশের বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা হয়ে থাকে, এবং বরিশাল জগন্নাথ মন্দিরেও আজ কুমারী পূজা হচ্ছে। এবং তারা বলছেন যে শুধু যে মাটির মূর্তি তা নয়, জীবন্ত নারীদের মধ্যেও সেই নারী শক্তি বহমান, এবং সেই নারী শক্তিতে জাগ্রত করতেই সেই বিশ্বাস থেকেই কুমারী পূজা করা হয়ে থাকে। এবং এই যে শারদীয় উৎসবের এই অষ্টমীতে যে কুমারী পূজা করা হয়, এবং এই শুধু এই কুমারী পূজা একটি আচার নয়, একটি বাস্তব শিক্ষা, কারণ তারা মনে করেন যে নারী শুধু যে মানুষ নয়, তারাও যে দেবীর রূপ হতে পারে, সেটি এই কুমারী পূজার মধ্য থেকে বাস্তবায়ন করা হয়। এবং এই পূজাকে কেন্দ্র করে অনেক ভক্ত কিন্তু এই জগন্নাথ মন্দিরে এসছেন, এবং যাতে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এর জন্য কিন্তু
নজরদারি রয়েছে। কিছুক্ষণ আগে বরিশালের মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি এই মণ্ডপটি পরিদর্শন করেছেন এবং কুমারী পূজা শেষে সন্ধি পূজা অনুষ্ঠিত হবে এখানে।